প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ কোটি শুকরিয়া আদায় করে মাই টিভির আমার গল্প অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। প্রিয় দর্শক, আজ এমন একজন মানুষের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মানুষটিকে সিরাজগঞ্জের উন্নয়নের রূপকার হিসেবে সবাই চেনেন। বিশেষ করে সেই মানুষটির পূর্বপুরুষের প্রায় ১০০ বছরের অবদান রয়েছে সিরাজগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমি বলছিলাম সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা, যিনি নির্যাতিত হয়েছেন, তার পরিবার নির্যাতিত হয়েছে তার এলাকার হাজার হাজার নেতাকর্মী। আসুন সেই কথাগুলো তার মুখ থেকেই শুনি। লিডার, কেমন আছেন? আচ্ছা, আমি তো লিডার না, তোমাদের ভাই। আমি আছি, আল্লাহ মর্জি, ভালো আছি। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় তো একটু প্রেশারই থাকি, তো তোমাদেরকেও সময় দিতে হয় মাঝে মাঝে। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি আপনার কাছে লিডার, আপনার পূর্বেও আপনার পূর্বপুরুষ সিরাজগঞ্জ গঠনে শত বছরের অবদান রেখেছে, তাদের সম্পর্কে একটু জেনে যদি অনুষ্ঠানটা শুরু করি। আমার মরহুম পিতা জনাব আব্দুল মাহমুদ ব্রিটিশ আমলে 1924 সালে MA BL পাশ করে সিরাজগঞ্জে আইন ব্যবসা শুরু করে এবং তখন রাজনীতিতে সম্পৃক্ত ছিল এবং উনি প্রায় 20 শতকের শেষের দিকে উনি সিরাজগঞ্জ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর নির্বাচিত হন, তারপরে সিরাজগঞ্জের পৌরসভার চেয়ারম্যান হন। এই দিয়ে আমার বাবার রাজনীতির জীবন শুরু। পরে 1937 সালে ব্রিটিশ গভর্নমেন্ট যখন সেলফ গভর্নমেন্ট দেয় এবং সেখানে পার্লামেন্টের নির্বাচন হয়, উনি সিরাজগঞ্জ থেকে বঙ্গীয় পরিষদের যেটাকে বলে এমএলএ হন এবং তখন থেকে ওনার ভারতীয় রাজনীতির পথ চলা শুরু। এবং উনি প্রথম থেকেই সিরাজগঞ্জে ফেরত এসে আইন ব্যবসা শুরু করার লক্ষ্য ছিল সিরাজগঞ্জের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নেওয়া, বিশেষ করে মুসলমানরা, তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উনি ওনার জীবন উৎসর্গ করেছিলেন। এবং আজকে যে সিরাজগঞ্জের স্কুল কলেজ যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব ব্রিটিশ আমলে হয়েছে, সেটার পিছনে ওনার অবদান আছে। বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের যে এখন সরকারি কলেজটা আছে, এখন সবগুলো কলেজই সরকারি, তবে যে সরকারি ডিগ্রি কলেজ যেটাকে বলা হয়, সেটার গোড়াপত্তন আমার বাবার হাত ধরে হয়েছিল এবং সেই কলেজের অ্যাফিলিয়েশন থেকে শুরু করে পরীক্ষার সেন্টার করাতে শুরু করে আমার বাবা করেছিলেন। তার মূল লক্ষ্য ছিল যে সিরাজগঞ্জের পিছিয়ে পড়া মুসলমানদের যেন শিক্ষা আলো পায় এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য প্রচেষ্টা করা। এবং উনি যখন বেঙ্গল গভর্নমেন্টের পার্লামেন্ট সেক্রেটারি নিযুক্ত হন, তখন সরওয়ার্দী সাহেব ওনার মন্ত্রী ছিলেন, খাদ্য এবং রিলিফ মন্ত্রী ছিলেন। তখন উনি বাংলাদেশ এবং বিশেষ করে সিরাজগঞ্জের মুসলমানদের, যেহেতু একটা নতুন ডিপার্টমেন্ট রেশনিং ডিপার্টমেন্ট করা হয়েছিল, সেখানে প্রচুর মুসলমানের চাকরি হয়েছিল। তো এইভাবে উনি ভারতীয় কেন্দ্রীয় অ্যাসেম্বলির সদস্য হন, যেটাকে MLC বলে, এবং এর মধ্যে উনি বেঙ্গল মুসলিম লীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এবং পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের গণপরিষদের সদস্য ছিলেন এবং জয়েন্ট চিফ হুইপ ছিলেন। এবং উনি অন্যতম ব্যক্তি যিনি পার্লামেন্টে রেজলিউশন মুভ করেছিলেন যে বাংলা ভাষা অন্যতম ভাষা পাকিস্তান রাষ্ট্র হইতে হবে। তারপরে ওনার জীবদ্দশাতে উনি চেষ্টা করেছেন বাংলাদেশ সিরাজগঞ্জ শহর রক্ষা করার জন্য। ওনার প্রচেষ্টায় সেই সময়
সিরাজগঞ্জে একটা জুট মিল হয়, স্পিনিং মিল হয়, এবং আমাদের পাবনা জেলার অনেক শিল্প কারখানা হয়। তো এটা ছিল আমার বাবার প্রচেষ্টা, বাবা চেষ্টা করেছেন। আমরা সিরাজগঞ্জের মানুষের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা মনে করি সিরাজগঞ্জের মানুষের, আমরা তাদের ভালোবাসায় শিখত এবং আমরা মনে করি তাদের চাকর। আমরা তাদের ভাগ্যের উন্নয়ন করাটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং তারই ধারাবাহিকতায় আমার ভগ্নিপতি এসছে, তারপরে আমি এসছি। আমরা সিরাজগঞ্জের উন্নয়নের চেষ্টা করেছি। আমার সময় সিরাজগঞ্জে, যেহেতু আমি বিদ্যুৎ মন্ত্রী ছিলাম, আজকে সিরাজগঞ্জে যে পাওয়ার স্টেশনটা আছে এটা আমার একেবারে স্ক্র্যাচ থেকে, মানে কমিশন থেকে অ্যাপ্রুভ করা থেকে শেষ পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফাউন্ডেশন স্টোন দেওয়া পর্যন্ত আমার অবদান। আজকে সিরাজগঞ্জের পাওয়ার স্টেশন সারা দেশে বিদ্যুৎ দিচ্ছে। সিরাজগঞ্জের যে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুতায়ন করা হয়েছিল, যার ফলে কৃষি উৎপাদন বেড়ে গেছিল। তাছাড়া আমাদের সিরাজগঞ্জের অনেক বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছিলাম। তো এইভাবে আমরা সিরাজগঞ্জের জন্য নিরন্তর কাজ করে গেছি। 2008 সালেও তখন 1/11-এর জন্য আমাকে ইলেকশন করতে দেয় নাই। আমার স্ত্রী গৃহবধূ থেকে নির্বাচনে, পার্লামেন্টের নির্বাচন, সেখানে সিরাজগঞ্জের মানুষ হৃদয় খুলে তাকে নির্বাচিত করেছিল। তারপর তো তার নির্বাচন হয় নাই এবং আমাদের প্রত্যেককে নির্যাতন করা হয়েছে। আমাকে নির্যাতন করা হয়েছে, আমার কর্মীদেরকে, বিশেষ করে আমার কর্মীদেরকে। আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী তারা খুব সচ্ছল পরিবারের না। তাদের একটা ছেলেকে জেলে পুরলে তার পরিবার মোটামুটি ধ্বংসের পথে চলে যায়। তারপরে তখন যাকে মানে একতরফা ভোটে সংসদ সদস্য বানানো হয়েছিল, সে এসেই সিরাজগঞ্জে আমার খুব ভালো 5টা কর্মীকে হত্যা করে। এই কর্মীগুলো ছিল আমার মালয়েশিয়ায় কাজ করতে, ইলেকশন হয়ে বলে 14 সালে সেই জন্য রয়ে গেছিল, কিন্তু তাদেরকে হত্যা করে। এবং আমাদের অন্যান্য কর্মীদেরকে প্রতিদিন জেলে পোরা হয়েছে। হাইকোর্ট থেকে মামলা জামিন করে আনা হয়, আবার আর একটা মামলা দিয়ে আবার ঢুকানো হয়। এভাবে আমি নাম্বার বলতে পারবো না, হাজার হাজার কর্মী আমার যে সিরাজগঞ্জে নির্যাতিত, অত্যাচারিত হয়েছে। তারা দীর্ণ শীর্ণ হয়ে গেছে। সেই জন্য আমি আমাদের কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আমার দলের থেকে বিচ্যুতি হয় নাই। তারা বিএনপিতে রয়ে গেছিল এবং বিএনপির জন্যই সংগ্রাম করেছে। এবং সিরাজগঞ্জ এই যে সংগ্রামে সিরাজগঞ্জ সবচেয়ে এগিয়ে ছিল। তো এর কারণ হচ্ছে যে আমাদের কর্মীদের মনোবল এই নিয়ে দাঁড়িয়েছিল বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে। এরপরে এই যে পরিবর্তন, এই 16 বছরে যে নির্যাতন নির্যাতনের পরে যে পরিবর্তনটা এসছে, মানুষ এখন মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছে। এখন আমরা বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যার নেতৃত্ব দিবে আমাদের নেতা জনাব তারেক রহমান। অলরেডি তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যেই আমরা যেটাকে বলি যে রাষ্ট্র মেরামতের 31 দফা, 31 দফার মধ্যেই জাতির একটা নতুন নির্দেশনা দেবে। আপনাদের বুঝতে হবে যে বিএনপি, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা হলো বাংলাদেশের যে আজকে সংস্কার করা হয়, সংস্কারের জনকেরা। জিয়াউর রহমান সাহেব যখন দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, তখন সর্বপ্রথম যে কাজটা করলো যে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন করলো এবং প্রত্যেকটা দলকে ছেড়ে দিল, এমনকি ইসলামী দলগুলোকে ছেড়ে দিল। উনি বহুত্ববাদে বিশ্বাস করতেন বলেই ইসলামী দলগুলোকে ছেড়ে দিয়েছিলেন এবং দেশের ইকোনমির একটা আমূল পরিবর্তন এনে দিলেন।
খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু একটা মানুষ ৭১ সালে যার উত্থান, ৭১ সালের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছিলেন, তারপরে ক্ষমতায় ছিলেন খুব স্বল্প সময়, ৪-৫ বছর। তার মধ্যে যে পরিবর্তন বাংলাদেশে দিয়ে গিয়েছিল, আজকে কিন্তু বাংলাদেশ ওই পরিবর্তনের উপরে দাঁড়িয়ে আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে, যদিও বিএনপি রাষ্ট্রপতির শাসনে বিশ্বাস করত, কিন্তু জনগণের দাবির জন্য উনি সংস্কার করলেন, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেলেন। শুধু তাই না, এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যে আন্দোলন করেছিল, উনি জনগণের ভাষা বুঝতে পেরেছিলেন, সেই জন্য একটা নির্বাচন করে কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি প্রবর্তন করে পদত্যাগ করে নির্বাচনে গিয়েছিলেন এবং সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন, বিরোধী দলের আসনে বসেছিলেন। এর চেয়ে বড় উজ্জ্বল গণতন্ত্র মনার দৃষ্টান্ত পৃথিবীতে আছে বলে আমার জানা নেই, যেটা বেগম খালেদা জিয়া করে গেছেন। তো সেই মানুষটাকে গত ১৬ বছর যেভাবে নিগৃহীত করেছে, যেভাবে অত্যাচার করেছে, একটা মানুষ হেঁটে জেলে গেছে, সে এখন হুইল চেয়ারে চলাফেরা করে। তো নির্যাতনের লিমিটটা যেখানে মানে আমাদের যে নেতা, তাকেই যেভাবে নির্যাতন করেছে, সুতরাং বুঝতে হবে সাধারণ নেতাকর্মীদের কীভাবে নির্যাতন করেছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আজকের আমাদের এই রাজনীতিবিদ আলোচনার এক জায়গাতে বলেছেন, আমরা সিরাজগঞ্জ মানুষের চাকর, যার বাবা ৫বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি নিজেও সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। এবং আমি যখন ২০০৪-এ বা ৫-এ তার ইন্টারভিউ করি, তখন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। উনি কিন্তু সরকারি সেই নর্মাল গাড়িতেই চলতেন, জিপটি আমার এখনও মনে আছে। বিলাসবহুল গাড়িতে কিন্তু আমরা আপনাকে দেখিনি। এবং আজকে সেই একই বাসাতে আসলাম, একই পরিবেশে আছেন, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, পরিবর্তন হয়েছেন ওনার শরীরের, উনি বলেছেন আওয়ামী লীগের চাপেই শুকিয়ে গেছেন। প্রিয় দর্শক, আসুন আবার ফিরে যাই সেই রাজনীতিবিদের কাছে। প্রিয় লিডার, আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে সিরাজগঞ্জকে আপনি রেখে এসেছিলেন, সম্পূর্ণ কাজগুলো শেষ করতে পারেননি, সেই জায়গায় এখন যদি সৃষ্টিকর্তা আবার সুযোগ করে দেয়, কোন কাজগুলো আপনার মনের তৃপ্তি রয়েছে? আমার সবচেয়ে মূল কাজটা হলো সিরাজগঞ্জের, সেটা হচ্ছিল সিরাজগঞ্জের পরিবেশের উপর কাজ করা। আমাদের সিরাজগঞ্জে একটা কাটাখালী আছে, এই কাটাখালী নিয়ে অনেক রাজনীতি করেছে, কিন্তু এই কাটাখালীটা উদ্ধার করেছিলাম আমি যখন মন্ত্রী হয়েছিলাম, এবং সেটা খনন কাজ শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই, এখনও শেষ হয়নি। এই কাটাখালীকে যদি আমি উন্মুক্ত করে দিতে পারি, তাহলে এই যে নদীর যে প্রবাহ, যে পানি প্রবাহটা, এবং সিরাজগঞ্জের যে বর্জ্য যেগুলো নিষ্কাশন হবে, এই পানির থ্রুতে বড় নদীতে চলে যেতে পারবে। তো এইটা এখনও অসম্পূর্ণ আছে। এর জন্য আমি এখনও যে সরকারে নাই, আমাদের যে এন্ট্রিম গভর্নমেন্ট আছে, তাদের কাছেও আমি দেন দরবার করছি যে এই কাজটা শুরু করার জন্য তাড়াতাড়ি। আমাদের প্রত্যেকেরই যদি 2 পুরুষ বা 3 পুরুষ পিছিয়ে চলে যায়, তাহলে দেখবো যে প্রত্যেকেরই বাপ দাদা কৃষিকাজ করেই তাদের ছেলেমেয়েকে শিক্ষিত করে শহরে পাঠিয়েছে। আজকে সচিব হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। তো সেই কৃষিটাকে যদি আমরা উন্নতি না করি এবং শিক্ষিত লোক যদি ওইটার মধ্যে না ঢোকে, তাহলে আজকে যে ফলন, তার সেই ফলন আরও বৃদ্ধি পাবে না। জিয়াউর রহমান সাহেব এসে গ্রিন রেভলিউশন করেছিলেন, সেচের ব্যবস্থা করে, খাল কাটার ব্যবস্থা করে। তো এগ্রিকালচারের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে, দ্যাট ইজ আওয়ার বেস। এটাই আমাদের বাপ দাদা 14 পুরুষের কাজ। লিডার, আপনাকে ধন্যবাদ। মনোনিবেশের কথা বলছিলেন, আমি একটু মনোনিবেশ করতে চাই আপনার অর্ধাঙ্গিনীর দিকে, যিনি এমপি হয়েছিলেন এবং বিপুল ভোটে এমপি হয়েছিলেন, কিন্তু উনি শারীরিকভাবেও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই জায়গাটা যদি একটু আমাকে। সিরাজগঞ্জের রাজনীতিতে একটা হারমোনি ছিল, আমরা সব দল মিলেই রাজনীতি করতাম, কিন্তু এই 14 সালের পরে সিরাজগঞ্জের রাজনীতির কালচারটাই চেঞ্জ হয়ে গেল। কেউ কাকে সম্মান করতো না, এমনকি আমিও সিরাজগঞ্জ যেতে পারতাম না। সিরাজগঞ্জে যাওয়ার কথা বললেই ওই রেল স্টেশনে রামদা বন্দুক নিয়ে বসে থাকতে, যাতে আমি ল্যান্ড করতে না পারি। আবার আমার স্ত্রীও
যে ঘুরে বেড়াবে যাবে সেটা পারতো না। তাকে একবার গাড়িতে অ্যাটাক করা হলো, তারপরে নির্বাচনের সময় তাকে গুলি করালো এবং তার সাথে যে মেয়েটা ছিল অন্ধ হয়ে গেল, আর একটা ছেলে এক চোখ অন্ধ হয়ে গেল। তার শরীরে এখনও ওই ছড়াগুলি এখনও তার শরীরে আছে। আমাকে তো নিঃশেষ করে দিয়েছে, আমাকে শেষ পর্যন্ত 9 বছরের জেলও দিয়েছে। তো এই সব যে নির্যাতন, এটা আমি একা হইনি, সারা বাংলাদেশের মানুষ হয়েছে। এবং আমার নেত্রী হওয়ার পরে আর কি থাকে, তাই না? আমার নেত্রীকে যেভাবে অত্যাচার করছে, তারপরে আমাদের অত্যাচার তো তুচ্ছ। তো এই যে একটা অত্যাচার, সেই অত্যাচারে যে শেষ হয়, তার প্রমাণ হলো আজকে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং দেশের একটা বিদেশে তাকে আশ্রয় নিতে হয়েছে। তো এগুলোর থেকে আমার মনে হয় যে প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতি মানুষের জন্য, রাজনীতি ক্ষমতার জন্য না। আপনি যদি মানুষের সাথে থাকেন, রাজনীতি করেন, তাহলে মানুষ আপনাকে বাঁচিয়ে রাখবে। যেমন আমার পরিবারকে বাঁচিয়ে রাখছে সিরাজগঞ্জের মানুষ, আমাদের থেকে কোনোদিনও বিমুখ হয়নি সিরাজগঞ্জের মানুষ। কেননা আমরা কোনোদিনও রাজনীতি করতে যাই কারোর উপর অত্যাচার করি নেই এবং ক্ষমতার দম্ভ দেখাই নেই সেই জন্য। তো সুতরাং রাজনীতি দম্ভের জিনিস না। আমি যেটা তোমাকে বললাম যে আমরা মানুষের চাকর, আমি লিটারেলি অর্থে বলতে চাই। আজকে আমি টুকু, আমাকে তুমি ইন্টারভিউ নিতে আসছো, সিরাজগঞ্জের মানুষ যদি ভালোবেসে থেকে আমাকে যদি নেতা না বানাতো, তাহলে কি আমি ইন্টারভিউ দিতে পারতাম? একটা ব্যবসায়ী, ভালো সফল ব্যবসায়ী হিসেবে তোমার চিনতে, আমাকে রাজনীতি হিসেবে চিনতেন না। সুতরাং আমার কাছে আমার মানুষ ফার্স্ট, তারপর আমার রাজনীতি, তারপর আমার ক্ষমতা। তার মানে আপনার সফলতার মূল গোড়া আপনি মনে করছেন সিরাজগঞ্জের জনগণ? অবশ্যই, অবশ্যই বাংলাদেশের জনগণ তো আছেই। কারণ আমি একজন রাজনীতিবিদ। আজকে আমরা মরে গেলে হয়তো আমাদেরকে ইতিহাস বলতে পারবো না। আওয়ামী লীগ তো ইতিহাসই রাখে না, আওয়ামী লীগ তো ইতিহাসই বদলে ফেলে। আওয়ামী লীগ এই যে সিরাজগঞ্জে যে সময় আমাদের মুসলমানদের অন্ধকার যুগ, যখন আমার বাবা রাজনীতি আসছে, যখন আমার বাবা এমএলএ হয়েছে, তখন যে কাজগুলো করছে এগুলো বলে না। ওদের শুরু হয় 71 সাল পর থেকে। কিন্তু এই দেশ যে অনেক হাজার হাজার বছর আছে, ওটা ওদের ইতিহাস না। আমরা 69 আন্দোলন করেছি, আইয়ুব খানের পতন করেছি আমরা। সুতরাং আমরা মুক্তিযুদ্ধ করেছি, একটা দেশ পেয়েছি। তো আমরা হলো বাংলাদেশের জীবিত ইতিহাস। তা আমরা যদি মরে যাব, তারপরে কিন্তু এই ইতিহাস করা মানে তখন স্লোগান হবে, তখন স্লোগান দিয়ে যে আমি ইদানিং মানে এক আওয়ামী লীগ ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করছে। এখন আর একটি দল ইতিহাসের ন্যারেশন নিয়ে আসছে যে এরকম ব্যাপারে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এটা কি সহ্য করা যায়? যেখানে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সেটা ভুল বোঝাবুঝির জন্য। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কিভাবে নেন এই বিষয়টাকে? না, কষ্ট পাই। যেটা আমরা কি তখন আমরা কি পাগল ছিলাম যে ভুল বুঝাবুঝির জন্য আমরা যুদ্ধে গেছিলাম? তো একটা দল এসে এই ন্যারেশন দেবে, আবার এই দেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে, এটা মানুষ মেনে নেবে না। এটা আপনাকে ধন্যবাদ। এই যে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী সাহেব যে একটি উদ্যোগ নিয়েছে যে এই ধরনের পুরোধা রাজনীতিবিদদের অধ্যায়গুলোকে আমরা তুলে ধরতে চাই, এই উদ্যোগটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আমি এটা স্বাগত জানাই। কারণ বাংলাদেশের ইতিহাসের চর্চা কেউ করে না, ইতিহাস চর্চা হওয়া উচিত। আমার এলাকা সিরাজগঞ্জ, যেখানে আমার জন্ম, যে বাড়িতে আমি বড় হয়েছি, সিরাজগঞ্জের মানুষের কাছে আমি আশা করি সিরাজগঞ্জের মানুষ সুখে শান্তি থাকুক, সিরাজগঞ্জের মানুষ উন্নতি হোক, এটা কামনা করি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আর দেশের মানুষের কাছে আবেদন করব যে আপনারা অন্য কোনো ভ্রান্ত ধারণা দিয়ে আপনারা পরিচালিত হবেন না। আপনাকে ধন্যবাদ লিডার।